Now subject is Energy Science and Engineering, Module 4, chapter Civil Engineering Project connected with the energy sources. Now first point, coal mining technologies. বলছে in this mining method coal mining technologies, in this mining method explosive are first used. তাহলে কোল মাইনে কী করা হয়, এক্সপ্লোসিভ ইউজ করা হয় যাতে মাটিটা আর্টটা উপরের এটাকে ভেঙে দিতে পারে, নিয়ে ভেতর দিকে প্রবেশ করতে পারে। ফার্স্ট ইউজ ইন অর্ডার টু ব্রেক থ্রু দ্য সারফেস or overburden of the mining area. The overburden is then removed by drag lines or by shovel and truck. Once the coal seam is exposed, it is drilled, fractured and thoroughly mined in strips. As one of the most popular method of coal mining, the surface technique consists of 5 main forms: strip mining, one pit mining, mountain top removal, dredging and high wall mining. তাহলে কোল মাইনিং টেকনোলজি বলছে ইন দিস মাইনিং মেথড, এই মাইনিং মেথডে এক্সপ্লোসিভ ফার্স্ট ইউজ, যেটা কোনো কিছু বাস্ট করে ফাটিয়ে দিয়ে আর্থে সারফেসটাকে ফাটানো হয়, প্রথম ওটাকে সরিয়ে দেওয়া হয়, রিমুভ করা হয়, ব্রেক করে দেওয়া হয় থ্রু দ্য সারফেস অর ওভারবার্ডেন অফ দ্য মাইনিং এরিয়া। দ্য ওভারবার্ডেন ইজ দেন রিমুভ, তো ওভারবার্ডেনটা রিমুভ করে দেওয়া হয় বাই ড্র্যাগ লাইন অর শোভেল অর ট্রাক দ্বারা জিনিসগুলো আস্তে আস্তে বয়ে নিয়ে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়। ওয়ান্স দ্য কোল সিম ইজ এক্সপোজ, যদি একবার কোলের যে ওপরের এটা এক্সপোজ করে যায়, ইট ইজ ড্রিল, তারপর এটাকে ভাঙা হবে, গর্ত করা হবে, ফ্র্যাকচার করে দেওয়া হবে অ্যান্ড থরলি মাইন ইন স্ট্রিপ। বলছে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মেথড অফ কোল মাইনিং, এটা মোস্ট পপুলার মেথড কোল মাইনিং। দ্য সারফেস টেকনিকটা কনসিস্ট অফ 5 মেন ফর্ম। সারফেস টেকনিকটা করছে 5টা মেন ফর্মে: 1 স্ট্রিপ মাইনিং, 2 ওপেন পিট মাইনিং, 3 মাউন্টেন টপ রিমুভাল, ড্রেডজিং, 4 ড্রেডজিং আর 5 হাই ওয়াল মাইনিং। নেক্সট হচ্ছে অয়েল এক্সপ্লোরেশন অফ সোর প্ল্যাটফর্ম। তাহলে অয়েল এক্সপ্লোরেশন করা হচ্ছে, অয়েল বের করা হচ্ছে অফশোর প্ল্যাটফর্মে। তাহলে নাও অ্যান অয়েল প্ল্যাটফর্ম, offshore platform or offshore drilling ring is a large structure with facilities for well drilling to explore, extract, store and process petroleum and natural gas that lies in rock formation beneath the seabed. Many oil platforms will also contain facilities to accommodate their workforce. Many types of offshore platform include: 1 fixed platform, compliant tower, 2 compliant tower, floating production system, 3 FPSO মানে সেমি সাবমার্সিবল প্ল্যাটফর্ম, 4 হচ্ছে সেমি সাবমার্সিবল প্ল্যাটফর্ম সি স্টার প্ল্যাটফর্ম, 5 হচ্ছে সি স্টার প্ল্যাটফর্ম টেনশন লেক প্ল্যাটফর্ম, 6 হচ্ছে টেনশন লেক প্ল্যাটফর্ম স্পার প্ল্যাটফর্ম। তাহলে নাও ডিসক্রিপশান অয়েল এক্সপ্লোরেশন অফশোর প্ল্যাটফর্মে বলছে অ্যান অয়েল প্ল্যাটফর্ম অফশোর প্ল্যাটফর্ম ফর অফশোর ড্রিলিং রিং, এগুলো সবই রিং ইজ এ লার্জ স্ট্রাকচার, একটা বড় স্ট্রাকচার উইথ ফেসিলিটিস, কী ফেসিলিটি আছে ফর ওয়েল ড্রিলিং, গর্ত খুবই ভালো করে টু এক্সপ্লোর, এটাকে বার করে নিয়ে আসবে, এক্সট্র্যাক্ট টেনে নিয়ে আসবে, স্টোর করবে অ্যান্ড প্রসেস পেট্রোলিয়াম প্রসেস করবে, অ্যান্ড ন্যাচারাল গ্যাসটাকে স্টোর করবে, দ্যাট লাইজ ইন রক ফর্মেশন, যেটা রক ফর্মেশনের সময় রকের মধ্যে যে রয়ে যায়, বিনিথ দ্য সিবেড, সমুদ্রের তলায় রকের নিচে এগুলো থাকে,
মেনি অয়েল প্ল্যাটফর্ম, অনেকগুলো অয়েল প্ল্যাটফর্মে উইল অলসো কন্টেন্ট করছে ফেসিলিটি কি ফেসিলিটি টু অ্যাকোমোডেট করে দেয়ার ওয়ার্কফোর্স, তার ওয়ার্কফোর্সটাকে অ্যাকোমোডেট করে। মেনি টাইপ অফ অফশোর প্ল্যাটফর্ম ইনক্লুড, অনেক টাইপ অফ অফশোর প্ল্যাটফর্ম ইনক্লুড করছে এক ফিক্সড প্ল্যাটফর্ম, দুই কমপ্লেক্স টাওয়ার, তিন ফ্লোটিং প্রোডাকশন সিস্টেম, চার সেমি সাবমার্সিবল প্ল্যাটফর্ম, ছয় সি স্টার প্ল্যাটফর্ম, সাত টেনশনলেস প্ল্যাটফর্ম। নাও কামস টু পয়েন্ট আন্ডারগ্রাউন্ড পাইপলাইন। সো হোয়াট ইজ আন্ডারগ্রাউন্ড পাইপলাইন? বলছে পলিইথিলিন গ্যাস পাইপ। আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে কী দেওয়া হয়? পলিইথিলিন গ্যাস পাইপ। বলছি গ্রে কাস্ট আয়রন ওয়াজ ফার্স্ট ইউজড ফর আন্ডারগ্রাউন্ড পাইপ। তাহলে গ্রে কাস্ট আয়রন ওয়াজ ফার্স্ট ইউজড ইন আন্ডারগ্রাউন্ড পাইপ for distribution of water and gas over 150 years ago, and pipe installed 80 থেকে 100 years ago are still in service today. They are cast to tubular shape and connected end to end by spigot and socket joint. The joint gap is packed with hemp fiber, a natural fiber, and molten lead poured into the joint. The lead solidify and seal the end of the pipes together. The pipes have two main disadvantages. The material is inherently brittle because the weakening effect of the graphite plate, and it corrodes. Damp soil can be very corrosive. The elongation to failure and fracture toughness are typically only 0.4% and 10 mm meter to the power minus 3. The secondary disadvantage is the tedious process of the making the joint, and for water main in soft water area, the undesirability of having lead in contact with drinking water. তাহলে বলছে আন্ডারগ্রাউন্ড পাইপিং মেথডটা কী বলছে পলিথিলিন গ্যাস পাইপ। যদি আমি পলিথিলিন গ্যাস পাইপ ইউজ করি সেখানে বলছে গ্রে কাস্ট আয়রন ওয়াজ ফার্স্ট ইউজ, প্রথম। তাহলে পলিথিলিন গ্যাস পাইপে গ্রে কাস্ট আয়রন প্রথম ইউজ করা ওয়াজ ফার্স্ট ইউজ কী জন্য? ফর আন্ডারগ্রাউন্ড পাইপ। আন্ডারগ্রাউন্ড পাইপের জন্য প্রথম আমরা যদি ইউজ করি পলিথিলিন গ্যাস পাইপ, সেটা হচ্ছে গ্রে কাস্ট আয়রন ওয়াজ ফার্স্ট ইউজড ফর আন্ডারগ্রাউন্ড পাইপ। ফর দ্য কিসের জন্য? ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়াটার অ্যান্ড গ্যাস। কী করবে? তাহলে গ্রে কাস্ট আয়রন পাইপ ওয়াজ ফার্স্ট ইউজ ফর আন্ডারগ্রাউন্ড পাইপ ফর ডিস্ট্রিবিউশন। কী করবে? ওয়াটার অ্যান্ড গ্যাস, ওয়াটার অ্যান্ড গ্যাসের ডিস্ট্রিবিউশনের জন্য ওভার 150 years ago, 150 বছর আগে। অ্যান্ড পাইপ ইনস্টল করবে 80 থেকে 100 years ago, 80 থেকে 100 বছর আগে। আর স্টিল তথাপি ইন সার্ভিস টুডে। দে আর কাস্ট টু টিউবুলার ইনসেট। তারা কিসের শেপ হবে? কাস্ট টু টিউবুলার ইনসেট অ্যান্ড কানেক্টেড, এবং তারা কানেক্ট আছে এন্ড টু এন্ড, একদম শেষের দিকে তারা এন্ড টু এন্ড বাই কিসের শেষের দিকে আছে কানেক্ট আছে কার দ্বারা? স্পাইগট অ্যান্ড সকেট জয়েন্ট। কোন জয়েন্ট আছে? স্পাইগট অ্যান্ড সকেট জয়েন্টের দ্বারা এন্ড টু এন্ডে সেটা কানেক্ট আছে। দ্য জয়েন্ট গ্যাপটা ইজ প্যাকড, জয়েন্ট গ্যাপ ইজ প্যাকড আছে উইথ হেম ফাইবার। জয়েন্ট গ্যাপের মধ্যে কিছু হেম ফাইবার আমরা প্যাক করে যেন টাইট হয়ে থাকে। হেম ফাইবার কি? ন্যাচারাল ফাইবার। অ্যান্ড মোল্টেন লিড পোর, এবং সেটা মোল্টেন লিড পোর দ্বারা টাইট করা আছে ইনটু দ্য জয়েন্টে। তাহলে একটা হচ্ছে হেম ফাইবার, ন্যাচারাল ফাইবার, আর দুই হচ্ছে মোল্টেন লিড পোর ইনটু দ্য জয়েন্টের মধ্যে। দ্য লিড সলিডিফাইড, এবং যে মোল্টেন লিডটা দেওয়া হয়েছে সেটা আস্তে আস্তে সলিডিফাইড হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। অ্যান্ড সিল দ্য এন্ড অফ দ্য পাইপ টুগেদার, এবং লাস্টে সেটাকে এন্ডের দিকে জমে কঠিন হয়ে ওটাকে এঁটে দেবে। প্রথমে লিকুইড অবস্থায় মোল্টেন অবস্থায় দেবে ঠান্ডা অবস্থায়, তারপর গরম অবস্থায়, তারপর ঠান্ডা হয়ে এটাকে জমিয়ে সলিড ফর্ম করে দেবে, যেটা হচ্ছে এন্ড করে দেবে। দ্য পাইপ হ্যাভ টু মেন ডিসঅ্যাডভান্টেজ। এই পাইপের দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে লেড পাইপের।
বলছে দ্য মেটেরিয়াল ইজ ইনহেরিটেন্টলি ব্রিটেল, লেড পাইপের মেটেরিয়াল ইনহেরিটেন্টলি তাটা প্রথম থেকেই ব্রিটেল, ভঙ্গুর জাতীয়, বিকজ দ্য উইকেনিং এফেক্ট অফ দ্য গ্রাফাইট ফ্লেক, তাদের উইকেনিং এফেক্ট গ্রাফাইট ফ্লেকে, অ্যান্ড ইট করোড, এবং এটা কী করে, করোড করে দেয়, মানে ড্যাম সয়েল ক্যান ভেরি করোসিভ, যদি আমরা ড্যাম সয়েলের কাছ দিয়ে পাস করাই তাহলে করোড হয়ে যাবে। দ্য ইলংগেশন টু ফেসিলিটেট অ্যান্ড ফ্র্যাকচার টাফনেস আর টিপিক্যালি ইলংগেশন ফ্র্যাকচার টাফনেস কত 0.4% অ্যান্ড 10 mm মিটার টু দি পাওয়ার 3 এ সেকেন্ডারি ডিসঅ্যাডভান্টেজ কি ইজ দ্য টিডিয়াস প্রসেস অফ মেকিং দ্য জয়েন্ট অ্যান্ড ফর ওয়াটার মেন অ্যান্ড সফট ওয়াটার এরিয়া, দ্য আনডিজারেবিলিটি হ্যাভিং লিড কন্ট্যাক্টিং ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার, যদি ড্রিঙ্কিং ওয়াটারের সঙ্গে লেড মেশ সেটা বিষাক্ত ধরনের জিনিস তৈরি করতে পারে, এটা তার ডিসঅ্যাডভান্টেজ। নাও কামস টু 4 সোলার চিমনি প্রজেক্ট। তাহলে নাও কামস টু 4 পয়েন্ট সোলার চিমনি প্রজেক্ট। বলছে সোলার চিমনি প্রজেক্ট কি, ইন ইটস সিম্পলেস্ট ফর্ম দ্য সোলার চিমনি কনসিস্ট অফ এ ব্ল্যাক পেন্টেড চিমনি। তাহলে সোলার চিমনি কনসিস্ট হচ্ছে ব্ল্যাক পেন্টেড চিমনি। ডিউরিং দ্য ডে সোলার এনার্জি hits the chimney and the air within it, creating an updraft of air in the chimney. The suction created at the chimney base can be used to ventilate and cool the building below. A solar chimney, often referred to as a thermal chimney, is a way of improving the natural ventilation of building by passive solar energy. A simple description of a solar chimney is that of a vertical shaft utilizing solar energy to enhance the natural stack ventilation through a building. তাহলে বলছে in its simplest form, এটা সোলার চিমনি সিম্পলেস্ট ফর্মে দ্য সোলার চিমনি কনসিস্ট করছে অফ এ কী কনসিস্ট করছে ব্ল্যাক পেন্টেড চিমনি, সোলার চিমনি কনসিস্ট করছে ব্ল্যাক পেন্টেড চিমনি। ডিউরিং ডে সকালবেলা দিনের বেলায় সোলার এনার্জি হিটসটা সূর্যের তাপমাত্রা দ্য চিমনি অ্যান্ড দ্য এয়ার উইদিন ইট, সোলার এনার্জি তাপমাত্রাতেই চিমনি দ্য এয়ার উইদিন ইট এর মধ্যে থাকে, ক্রিয়েটিং অ্যান আপড্রাফট অফ এয়ারের ওপর দিকে একটা চাপ সৃষ্টি করে ইন দ্য চিমনি। দ্য সাকশান ক্রিয়েট করছে অ্যাট চিমনির বেস নিচের দিকে, ক্যান বি ইউজ ব্যবহার করা হয় টু ভেন্টিলেটটা নিচের দিকে আছে, অ্যান্ড কুল দ্য বিল্ডিং বিলো, এবং বিল্ডিংটাকে ঠান্ডা রাখে। সোলার চিমনি অফেন রেফার করা হয় মাঝে মধ্যে টু অ্যাজ এন থার্মাল চিমনি হিসাবে ইজ এ ওয়ে অফ ইমপ্রুভিং, কি ইমপ্রুভ করবে, দ্য ন্যাচারাল ভেন্টিলেশনে ইউজ করবে, ইমপ্রুভ করবে অফ বিল্ডিং বাই অফ সে সোলার চিমনি ইজ দ্যাট অফ এ ভার্টিক্যাল শ্যাফট ইউটিলাইজিং সোলার এনার্জি টু এনহ্যান্স দ্য ন্যাচারাল স্টাক ভেন্টিলেশন থ্রু এ বিল্ডিং। সোলার চিমনি অফেন মাঝে মধ্যে রেফার টু অ্যাজ থার্মাল চিমনি ইজ এ ওয়ে অফ ইমপ্রুভিং করবে দ্য ন্যাচারাল ভেন্টিলেশন এটা ইউজ করা হবে অফ বিল্ডিংয়ের বাই প্যাসিভ সোলার এনার্জিতে এটা ন্যাচারাল ভেন্টিলেশনটা দেখা হয়। নেক্সট, এ সিম্পল ডেসক্রিপশান অফ এ সোলার চিমনি, এটা সিম্পল সোলার চিমনিতে ইজ দ্যাট অফ এ ভার্টিক্যাল শ্যাফট, এটা ভার্টিক্যালি শ্যাফট থাকে ইউটিলাইজ সোলার এনার্জি টু এনহ্যান্স করে, বাড়ায় কি ন্যাচারাল স্ট্যাক ভেন্টিলেশন, ভার্টিক্যালি একটা ভেন্টিলেশন থাকে যেটা ভেন্টিলেশনটা বাড়াবে, এয়ার পাসিংটা বাড়াবে থ্রু বিল্ডিংয়ে। নাও কামস টু ওয়েভ এনার্জি ক্যাসিয়ন। ওয়েভ এনার্জি বলছে দিস টেকনোলজি ইউটিলাইজ দ্য চেঞ্জ ইন লেভেলস অফ ওয়াটার লেভেল চেঞ্জ করছে ইনসাইড ক্যাসিয়ান অ্যাজ ওয়েভস অ্যাপ্রোচ, অ্যাজ দ্য ওয়াটার লেভেল ইনক্রিজেস ইন দ্য ক্যাসিয়ন the air inside is compressed, which is then used to drive an air turbine. Wave energy, also known as ocean wave energy, is another type of ocean-based renewable energy source that uses the power of the wave to generate electricity. Unlike tidal energy, which uses the
ebb and flow of the tide. Wave energy uses the vertical movement of the surface water that produce tidal wave. তাহলে বলছে ওয়েভ এনার্জি ক্যালসিয়ামটা কি বলছে, বলছে দিস টেকনোলজি ইউটিলাইজ করছে দ্য চেঞ্জ ইন লেভেল। যদি আমি লেভেলটাকে চেঞ্জ করি, কখনো বেশি কখনো কম, দিস টেকনোলজি এই ইউটিলাইজ করছে যখন বেশি হবে তখনই টারবাইনটা ঘুরবে। চেঞ্জ দ্য লেভেল অফ ওয়াটার ইনসাইড দ্য ক্যাসিয়ানের মধ্যে অ্যাজ ওয়েভ অ্যাপ্রোচ, যখন অ্যাপ্রোচ করবে তেমনভাবে এটা তৈরি করা হবে। অ্যাজ দ্য ওয়াটার লেভেল ইনক্রিজ, যদি ওয়াটার লেভেল ইনক্রিজ করে ইন দ্য ক্যাসিনের মধ্যে দ্য এয়ার ইনসাইড ইজ কম্প্রেস, যদি ওয়াটার লেভেল ইনক্রিজ করে তাহলে এয়ার এর মধ্যে কম্প্রেস হয়ে যাবে, চাপ সৃষ্টি করবে। হুইচ ইজ দেন ইউজ টু ড্রাইভ অ্যান এয়ার টারবাইন, তখন এয়ার টারবাইনটা ঘুরতে শুরু করবে। ওয়েভ এনার্জি ইজ অলসো নোন অ্যাজ, ওয়েভ এনার্জি অলসো নোন অ্যাজ ওশিয়ান ওয়েভ এনার্জি, সামুদ্রিক ওয়েভ এনার্জি ইজ অ্যানাদার টাইপ অফ ocean based renewable energy source, ocean based renewable energy source that uses the power of the wave কি করবে, টু জেনারেট ইলেকট্রিসিটি ওয়েভের দ্বারা তৈরি হবে। আনলাইক টাইডাল এনার্জি হুইচ ইউজ দ্য ইভ, আনলাইক টাইডাল এনার্জি হুইচ ইউজ করা হয় দ্য ইভ অফ অ্যান্ড ফ্লো অফ দ্য টাইড, ওয়েভ এনার্জি ইউজেস দ্য ভার্টিক্যাল, ওয়েভ ইউজ করে দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ দ্য সারফেস, ভার্টিক্যাল মুভ করবে সারফেসে এর ওয়াটার দ্যাট প্রডিউস টাইডাল ওয়েভটা টাইডাল ওয়েভে প্রডিউস করে সাহায্য করবে। নাও কামস টু পয়েন্ট 6, কোস্টাল ইনস্টলেশন উইন্ড মিল টাওয়ার। কোস্টাল ইনস্টল করবে উইন্ড মিল টাওয়ার, কি ইনস্টল করবে বলছে অ্যাডভান্টেজ, কি অ্যাডভান্টেজ, অফশোর উইন্ড স্পিড tend to be faster than on land. Offshore wind farm have many of the same advantage as land-based wind farm. They provide renewable energy. They do not consume water. They provide a domestic energy source. They create jobs and they do not emit environmental pollutant or greenhouse gases. Disadvantage of wind energy, if the wind fluctuate, wind energy has a similar drawback to solar energy in that it not constant. Next, wind turbine are expensive. Although costs are reducing, wind turbine are still very expensive. Wind turbine pose a threat to wildlife. Next, wind turbines are noisy. Last, wind turbine create visual pollution. So cost and installation of windmill বলছে অ্যাডভান্টেজ, অফশোর উইন্ড স্পিড, যদি আমরা অফশোর সামুদ্রিক দিকে উইন্ডের বাড়াই স্পিড, টেন্স টু বি ফাস্টার, খুব দ্রুত ঘুরবে, দেন অন ল্যান্ড, সাধারণ ল্যান্ডের থেকে যদি অফশোর দিকে করি তার বেশি পরিমাণে জোরে ঘুরবে। অফশোর উইন্ড ফার্ম, যেখানে অফশোর উইন্ড ফার্ম থাকবে, হ্যাভ মেনি অফ দ্য সেম অ্যাডভান্টেজ, অনেক অ্যাডভান্টেজ থাকবে অ্যাজ ল্যান্ড বেস উইন্ড ফার্ম, যদি আমরা ল্যান্ড বেস উইন্ড ফার্মের থেকে অফশোরে বেশি অ্যাডভান্টেজ থাকবে। দে প্রোভাইড রিনিউয়েবল এনার্জি, তারা প্রোভাইড করছে রিনিউয়েবল এনার্জি, মানে চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। দে ডু নট কনজিউম ওয়াটার কনজিউম করে না। দে প্রোভাইডেড ডোমেস্টিক এনার্জি সোর্স, তারা প্রোভাইড করে ডোমেস্টিক এনার্জি সোর্সটাকে প্রোভাইড করে, ইলেকট্রিসিটি বাদ দিয়ে। দে ক্রিয়েট জব, মানে একসাথে উইন্ডমিল যদি অনেকগুলো ইউজ করা হয় তাহলে অনেক লোক কাজ করতে পারবে, তার জবের চাহিদা কমবে। অ্যান্ড দে ডু নট এমিট এনভায়রনমেন্টাল পলিউশন, তাই উইন্ড এনার্জি কোনো এনভায়রনমেন্টাল পলিউশন বা হার্মফুল নয়, আর গ্রিন হাউস গ্যাসও উৎপন্ন করে না, এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এটা অ্যাডভান্টেজ। নাও কামস টু ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কী আছে বলছে দ্যাট উইন্ড ফ্লাকচুয়েট, উইন্ডটা কখনো বাড়ে কখনো কমে, কোনো এক সময় নির্দিষ্ট থাকে না যে সবসময় বাড়া, এটা থাকবে না, কখনো বাড়ে কখনো কমে। উইন্ড এনার্জি হ্যাজ এ সিমিলার ড্রব্যাক, উইন্ড এনার্জি একটা সিমিলারই ড্রব্যাক আছে টু সোলার এনার্জি, সোলার এনার্জির সাথে একটা একই রকম ড্রব্যাক আছে, ইন দ্যাট ইজ নট কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট নয়, কখনো বাড়ে কখনো কমে। নেক্সট, উইন্ড টারবাইন আর এক্সপেন্সিভ, উইন্ড টারবাইনটা খুবই খরচ সাপেক্ষ এবং প্রচুর, নট চিপেস্ট, অতিরিক্ত খরচা, চিপ নয়, বেশি খরচা। অল দো কস্ট আর রিডিউসিং, কস্টটা কমে যাবে। উইন্ড টারবাইন আর স্টিল ভেরি এক্সপেন্সিভ, উইন্ড টারবাইন স্টিল তথাপি ভেরি এক্সপেন্সিভ, খুব খরচাযুক্ত। উইন্ড টারবাইন পোজ এ থ্রেট টু ওয়াইল্ড লাইফ, উইন্ড টারবাইন পোজ করছে থ্রেট, একটা থ্রেট করছে টু ওয়াইল্ড লাইফে। উইন্ড টারবাইনটা নয়েজি, উইন্ড টারবাইন আওয়াজ হয়, খুব
যে সাধারণ ধীরে 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 হবে তা নয়, খুব জোরে স্পিডি ঘোরে এবং নয়েজ একটা আওয়াজ সৃষ্টি করে সাধারণ মানুষের কাছে। লাস্ট হচ্ছে উইন্ড টারবাইন কেটে ভিজুয়াল পলিউশন। আমরা যে শুধুমাত্র আওয়াজ সৃষ্টি হবে তা নয়, একটা ভিজুয়ালি আমরা যদি দেখি তাহলে পলিউশন সৃষ্টি হবে, ভিজুয়ালি একটা অসুবিধার সৃষ্টি করবে, কারণ কোনো ধোঁয়া ধুলো ওড়ে তার ফলে চোখের একটা প্রবলেম সৃষ্টি হয়। নাও কোশ্চেন নাম্বার 7, হাইড্রো পাওয়ার স্টেশন অ্যাবভ গ্রাউন্ড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড অলসো ড্যাম। বলছে অ্যান আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন ইজ এ টাইপ অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন কনস্ট্রাক্টেড বাই এক্সকাভেটিং দ্য মেজর কম্পোনেন্ট। তাহলে অ্যান আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন ইজ এ টাইপ অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন কনস্ট্রাক্টেড বাই এক্সকাভেটিং দ্য, মানে কি এক্সকাভেটিং করে, মেজর কম্পোনেন্ট ইজ মেশিন হল, পেনস্টক অ্যান্ড টেলরেস ফ্রম, এগুলো ইনস্টল করে আর মাটি এক্সকাভেশন করে আন্ডারগ্রাউন্ডে এগুলো করা হয়। ফ্রম রক rather more common surface based construction method. One or more condition, কি কন্ডিশন আছে, impact whether a power station is constructed underground whether a power station is constructed underground. The terrain or geology around a dam is taken into consideration. বলছে one or more condition impact whether a power station is constructed underground. The terrain or geology around a dam is taken into consideration, as gorges or steep valley may not accommodate a surface power station. A power station within bedrock may be less expensive to construct than a surface power station on loose soil. Avalanche prone valley often make a surface station unfeasible as well. After World War II, large hydroelectric power stations were placed underground more often in order to protect them from airstrike. Often underground power station from part of pump storage hydroelectricity scheme. Now comes to point 8, tunnel, penstock, etc. বলছে to give the future hydropower system the flexibility and behavior required to serve the demand from market grid, rather to give the future hydropower system the flexibility and behavior required to serve the demand from market grid, bilateral power cable, new industry, new material, and advance in turbine and greater design, generator design, tunnel system and penstock must be designed different from the state of the art of technology. These include research in long tunnel with quick response, increased damping of surges, cost efficient large scale hydro tunnel, intake and reservoir design adapted to new tunnel system, powerhouse constructed for flexible solution and reconstruction of dam and reservoir. Now come to point 9, nuclear reactor, containment building and design and construction constraint and testing procedure for reactor containment building. A containment building in its most common usage. তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর কন্টেনমেন্ট বিল্ডিং অ্যান্ড ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কনস্ট্রেন্ট and testing procedure for reactor containment building. A containment building in its most common uses is a reinforced steel or lead structure enclosing a nuclear reactor. It is designed in any emergency to contain the escape of radioactive steam or gas to a maximum pressure in the range of 275 to 550 kPa. The containment is the fourth and final barrier to radioactive release, part of a nuclear reactor defense in-depth strategy. The first being the metal fuel cladding tubes, the third being the reactor vessel and coolant system. The fire
burn 10 days, releasing a large amount of radiation into the atmosphere. The Chernobyl plant did not have the fortified containment structure common to most nuclear power plants elsewhere in the world. Without this protection, radioactive material escaped into the environment. Next point 10, spent nuclear fuel storage and disposal system. এক, storage, treatment and disposal. বলছে spent nuclear fuel is stored either in spent nuclear fuel or in dry case. In the United States, SFPS and case containing spent fuel are located either directly on nuclear power plant site or on independent spent fuel storage installation. 2. Difference between the storage and disposal of the nuclear waste. Disposal of low level waste is straightforward and can be undertaken safely almost anywhere. Storage of used fuel is normally underwater for at least 5 years and then often in dry storage. Deep geological disposal is widely agreed to be the best solution for final disposal of the most radioactive waste produced.